পারুল ও অজয় লুকিয়ে লুকিয়ে রাক্ষসদের একটা কুটি বাড়ির সামনে আসলো। দেখে মনে হয় এই যেন মানুষদের গ্রামের মতোই একটা জায়গা। আবার রাক্ষস রাজ্যটার ভেতরটাও ভয়ঙ্কর অবস্থা। এদিকে সেই কুটি বাড়ির সামনে এসে পারুল অজয়কে বলতে লাগলো, সেনাপতি মশাই, আমার মনে হয় না আমরা এভাবে বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবো। তাহলে কি করবে? আমাদেরকে রাক্ষস ছদ্মবেশ নিতেই হবে। কি বলছো? সেটা কি সম্ভব নাকি? শোনো, আমরা ওদের মতো ছদ্মবেশ ধারণ করব, তারপর ওদের মতো করে চলাফেরা করব। তাহলে ওরা আর বুঝতে পারবে না যে আমরা মানুষ। আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না। এটা কি করে সম্ভব পারুল? ওদের মতো ছদ্মবেশ ধারণ করব কি করে? আমরা ওদের মতো করে মাথায় নকল শিং লাগিয়ে নেব, আর ওদের মতো করে গায়ে রং মেখে নেব। বুঝলাম, কিন্তু তারপরও যদি ধরা পড়ে যাই? এছাড়া তো আর কোনো উপায় পাচ্ছি না সেনাপতি মশাই। ঠিক আছে, তাহলে সেটাই করি। মনে হচ্ছে এই জায়গাতে এখন কেউ নেই। আমরা এখানে বসেই সবকিছু ঠিক করে ফেলি। ঠিক আছে, কিন্তু ছদ্মবেশ নেওয়ার পরেও যদি আমাদের শরীর থেকে মানুষের গন্ধ আসে, তখন কি করবে? আমরা এখানে কোনো রাক্ষসদের জামা কাপড় নিয়ে নেব, আর ওদের জামা কাপড় পরে নেব। ওদের জামা কাপড়ে রাক্ষসদের গন্ধ ঠিকই আসবে, আর এতে করে আমাদের মানুষের গন্ধ ওরা খুব একটা পাবে না। ঠিক আছে। এরপর পারুল ও অজয় আশেপাশে থাকা জিনিসপত্র দিয়ে রাক্ষসদের শিং আর গায়ে রাক্ষসদের মতো রং লাগিয়ে নেয়, আর তখন তাদের দুজনকে ঠিক রাক্ষসদের মতোই লাগছিল। এরপর সেনাপতি অজয় পারুলকে বলল, পারুল, তোমাকে একদম রানী মালেকার মতো রাক্ষসী লাগছে। তাই নাকি? হ্যাঁ পারুল, আমার ছদ্মবেশ ঠিক আছে তো? হ্যাঁ, একেবারে ঠিক আছে। তাহলে চলো এখন সামনে যাওয়া যাক। তবে এখনো ভয় হচ্ছে, ওদের সামনে ধরা পড়ে যাব না তো আবার? আমার মন বলছে আমরা ধরা পড়ব না। তাহলে চলো এখন যাই। এরপর পারুল ও অজয় রাক্ষসের ছদ্মবেশে হাঁটতে লাগলো। হঠাৎ করে ওদের দুজনের দিকে দুটো রাক্ষস এগিয়ে আসছিল, আর রাক্ষস দুটোকে দেখে অজয় ও পারুল বেশ ভয় পেয়ে যায়। পারুল তখন বলে, সেনাপতি মশাই, এতক্ষণ ভয় লাগেনি, কিন্তু এখন ধরা পড়ে যাবার ভয় হচ্ছে। এখন ভয় পেলে চলবে না পারুল। ওদের মতো করে আমাদের এখন চলাফেরা করতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে। এরপর সেই রাক্ষস দুটো ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর ওদের মধ্য থেকে একটা রাক্ষস বলতে লাগলো, কিরে, তোদের দুজনকে তো এখানে আগে কখনো দেখিনি, তা তোরা কে? আমিও তো তোমাকে এর আগে দেখিনি, তাহলে তুমি আমাকে দেখবে কি করে? তা অবশ্য ঠিক। তা এই রাক্ষসী তোর কি হয়? সেটা জেনে তোমার কি কাজ? তুই তো রাক্ষসীকে সাথে নিয়ে করছিস। ও কি তোর বউ নাকি প্রেমিকা? আমাদের তো কোনো বউ নেই, আবার প্রেমিকাও নেই। কি যে রাক্ষসী জীবন কাটাচ্ছি। তা ভাই, সত্যি করে বলতো, এই তোর কি হয়? কিছু না হলে আমি ওর সাথে প্রেম করতে চাই। ও আমার বউ, আর কোনো কথা আছে? না, আর কোনো কথা নেই, তবে আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো। তোরা কি কোনো মানুষ টানুষ খেয়েছিস নাকি? তোদের কাছ থেকে মানুষ মানুষ গন্ধ আসছে যে। সে অনেকদিন আগে আমরা দুজন মিলে একটা মানুষ খেয়েছিলাম, তার গন্ধটা এখনো আছে মনে হচ্ছে। ও তাই বল, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলি। এরপর রাক্ষস দুটো চলে যায়। রাক্ষস দুটো চলে যাবার পর পারুল অজয়কে বলতে লাগলো, উফ বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। কিন্তু আমি তো অবাক হচ্ছি, তুমি এতটা সাহস করে বললে কি করে? আরে তুমি আমার সঙ্গে আছো যে, তাই। ও আচ্ছা, তাই না? আবার আমাকে বউ বলে ভাবা হয়েছে? শুধু বউ নয়, আমার রাক্ষসী বউ। এরপর তারা দুজন আবারও হাঁটতে লাগলো এবং আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর ওদিকে রাক্ষসী রানী মালেকা উঠতে উঠতে চলে আসলো রাক্ষস রাজ্যের দিকে। তারপর সে একটা স্থানে নামলো। এরপর সে বলতে লাগলো, আজ অনেক বছর পর রাক্ষস রাজ্যে আসলাম। এটা আমার জন্মভূমি, আমার দেশ, আমার রাজ্য। বাবাকে কতদিন দেখি না। সবার আগে বাবার সাথে দেখা করব, দেখি বাবা কি বলে। সে কি এখনো আমার ওপর রাগ করে আছে কিনা। এরপর পদ্মাবতী তার মেয়ে পারুলকে ভাবতে লাগলো, আজ কত দিন হয়ে গেল মেয়েটাকে দেখি না।
জানি না ও কেমন আছে। এই সময় অজয়ের মা অরুণা চলে আসে। তখন পদ্মাবতীর কাছে এসে বলে, রানীমা এখানে দাঁড়িয়ে আছেন যে, শরীর খারাপ লাগছে নাকি? না অরুণা, আজ হঠাৎ আমার মেয়েটার কথা খুব মনে পড়ছে। ও কেমন আছে, কি করছে কে জানে। আমারও তো ওদের দুজনের কথা মনে পড়ে। তবে আপনি এত ভেঙে পড়বেন না। না, আমি এতটা দুশ্চিন্তা করছি না। অজয় যেহেতু আছে তাই আমার বিশ্বাস ওরা ভালো থাকবে। তাহলে এবার ঘরে চলুন, এখন বাইরে অনেক গরম। এই সময় রাজবল্লভ সেখানে চলে আসে আর তখন সে বলতে লাগলো, অরুণা, তুমি আর রানীমা হঠাৎ এখানে দাঁড়িয়ে আছো যে, কি হয়েছে? রানীমা পারুলের কথা ভাবছেন। রানীমা, আপনি পারুলকে নিয়ে একদম ভাববেন না। আমার বিশ্বাস ওরা ভালো থাকবে। সে তো আমারও বিশ্বাস আছে, তবে একবার জানতে ইচ্ছে করছে ওরা এখন কোথায় আছে, কেমন আছে। এখন কি করে ওদের খোঁজ নেব বলুন? আমি একবার চেষ্টা করে দেখি, ঈগলকে জিজ্ঞেস করে ও কোনো খোঁজ খবর দিতে পারে কিনা। এরপর রানী পদ্মাবতী বিশেষ এক শব্দ করে ডাকতে থাকলো ঈগল পাখিকে। কিছুক্ষণের মধ্যে একটা ঈগল পাখি এসে হাজির হলো তাদের সামনে। আর তখন ঈগল পাখিটি পদ্মাবতীকে বলতে লাগলো, রানীমা পদ্মাবতীর জয় হোক। আমাকে কেন ডেকেছেন রানীমা? আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ঈগল, তুই কি আমাকে বলতে পারবি আমার মেয়ে পারুল ও সেনাপতি অজয় এখন কোথায় আছে, কি করছে ওরা? আমি একবার চেষ্টা করে দেখতে পারি রানীমা। ঠিক আছে, যদি তুই জানতে পারিস তাহলে আমায় জানিয়ে দিস। ঠিক আছে রানীমা, তাহলে এখন আমি যাই। যাই বলতে নেই রে, বল আসি। হ্যাঁ রানীমা, আসি তবে। এরপর ঈগল সেখান থেকে উড়ে চলে গেল। আর রানী পদ্মাবতী, অরুণা এবং রাজপল্লব ঈগলের দিকে তাকিয়ে রইল। এদিকে ঈগল আকাশে উড়ে উড়ে খোঁজ নিতে লাগলো। অনেকক্ষণ ধরে ওড়ার পর সে একটা গাছের ডালে বসলো। তারপর সে বলতে লাগলো, অনেকক্ষণ তো উড়ে উড়ে দেখলাম, এখানে তো কোথাও খুঁজে পাচ্ছি না। একবার সুরজপুর রাজ্যে গিয়ে দেখি, সেখানে তো ওদের থাকার কথা। এরপর ঈগল উড়ে চলে গেল সুরজপুর রাজ্যের দিকে। সুরজপুর রাজ্যের দিকে ঈগল যখন আসছিল তখন সে দেখতে পেল রাজা জিতকুমার আর গুরুদেব রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। আর তখন ঈগল পাখিটা বলতে লাগলো, ওই যে ওখানে রাজা জিতকুমার দাঁড়িয়ে আছে, যাই ওখানে গিয়ে দেখি তারা কি কথা বলছে, হয়তো কোনো সংবাদ পেতেও পারি পারুলের। এরপর ঈগল নিচে নেমে সেখানকার একটা গাছের ডালে বসে রাজা জিতকুমার ও গুরুদেবের কথা শুনছিল। চলুন গুরুদেব, একটু হেঁটে আসি। অনেকদিন ধরে রাজ্যটা ঘুরে ঘুরে দেখা হয় না, মালেকার কারণে তটস্থ হয়ে থাকতে হয়েছে। জিতকুমার, তুমি তো একাই বের হতে পারো, তাহলে আমাকে সাথে নিচ্ছ কেন? কি বলছেন? মালেকা তো বলেছে আপনি আর আমি মিলে এই রাজ্যটা এখন দেখভাল করব। আমি কি তাহলে একা বের হতে পারি? আপনি আমার সাথে চলুন। আর আপনি এখন একদম দুশ্চিন্তা করবেন না। দেখতেই পাচ্ছেন পারুল আর অজয় চলে গেছে রাক্ষস রাজ্যে, আর মালেকাও ওদেরকে ধরতে চলে গেছে রাক্ষস রাজ্যে। এখন এই কটা দিন আরামায়েশ করে দিন পার করি, কি বলেন? তোমার যা ইচ্ছা তুমি তাই করো জিতকুমার। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার ভালো লাগছে না আমার সাথে হাঁটতে যেতে, তাই না? ঠিক আছে, তাহলে আপনি প্রাসাদে ফিরে যান, আমি একা একাই একটু ঘুরে আসি। এই বলে রাজা জিতকুমার হাঁটতে শুরু করলো। আর তখন ঈগল মনে মনে বলতে লাগলো, ও তাহলে এই ব্যাপার, পারুল আর অজয় চলে গেছে রাক্ষস রাজ্যে, আর ওদেরকে ধরার জন্য রানী মালেকা চলে গেছে রাক্ষস রাজ্যে। এই সংবাদটা এখন রানী পদ্মাবতীকে দিতে হবে। এরপর ঈগল পাখি সেখান থেকে উড়ে চলে গেল। তারপর সে রানী পদ্মাবতীর সামনে চলে আসলো। আর সে রানী পদ্মাবতীকে সব কথা খুলে বলল। সব কথা শুনে রানী পদ্মাবতী বেশ ভয় পেয়ে গেল। আর তখন সে বলতে লাগলো, ওই ওই রাক্ষস রাজ্যটা তো অনেক ভয়ঙ্কর, ওখানে ওরা কিভাবে গেল? কি হয়েছে রানীমা? ঈগল আমাকে বলছে পারুল আর অজয় ওরা ওরা রাক্ষস রাজ্যে চলে গেছে। রাক্ষস রাজ্যে? এই সময় রাজবল্লভ সেখানে তাদের সামনে আসে। সেও তাদের কথাগুলো শুনেছে, তাই সে বলতে লাগলো, আপনি কি বলছেন রানীমা? আপনি সত্যি শুনেছেন? হ্যাঁ সেনাপতি রাজবল্লভ,
আর কেউ না জানলেও আমি জানি ওই রাক্ষস রাজ্যটা হচ্ছে রানী মালেকার বাপের বাড়ি। পারুল আর অজয় সেখানেই চলে গেছে, কিন্তু আমি জানি সেখানে যাওয়াটা মোটেও সহজ নয়। কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া তো অসম্ভব। তাহলে কি করে ওরা সেখানে গেল? আমিও তো সেটা বুঝতে পারছি না। ওরা যদি সেখানে চলে যেতে পারে তাহলে আর কোনো কিছু অসম্ভব হবে না ওদের কাছে। আপনি নিশ্চিত থাকুন, ওরা ঠিকই ওদের লক্ষ্য পূরণ করে আসবে। কিন্তু আমার বেশি ভয় হচ্ছে রানী মালিকাও সেখানে চলে গেছে ওদেরকে ধরার জন্য। তাহলে তো সর্বনাশ। এখন কি হবে তাহলে? আমি জানি না সেনাপতি রাজবল্লভ, ওদের জন্য আমার এখন খুব দুশ্চিন্তা হচ্ছে। আপনি একদম ভেঙে পড়বেন না রানীমা। আমার ছেলেটার কি হবে এখন? অরুণা, তুমি কাঁদছো কেন? আমার বিশ্বাস ওদের কিছুই হবে না। ওরা ঠিকই যুদ্ধ জয় করে বীরের বেশেই ফিরে আসবে। আপনার কথা যেন সত্য হয় সেনাপতি রাজবল্লভ। রানীমা, আমি তাহলে এখন আসি। ঠিক আছে ইকল, তোকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছিস আমার জন্য। এ তো আমার দায়িত্ব রানীমা। আপনার যখনই প্রয়োজন হবে আপনি আমাকে ডাকবেন। ঠিক আছে, আমি অবশ্যই তোকে জানাবো। তারপর ঈগল উড়ে চলে গেল, আর ওদিকে রাক্ষস রাজ্যে অজয় ও পারুল খুঁজতে লাগলো তার চাপা ভাইয়ের কাজটা কোথায় সেটা জানার জন্য। হাঁটতে হাঁটতে তারা একটা জায়গায় থামলো। তারপর পারুল অজয়কে বলতে লাগলো, সেনাপতি মশাই, আমার চাপা ভাইয়ের কাজটা যে কোথায় লুকিয়ে আছে কে জানে। চিন্তা করো না, আমরা ঠিক পেয়ে যাব। এমন সময় অজয় লক্ষ্য করে সামনেই রাক্ষস রাজার প্রাসাদ, আর তখন সে পারুলকে বলে, পারুল, ওই দেখো রাক্ষস রাজার প্রাসাদ। চলো আমরা এর ভেতর ঢুকি, হয়তো ওখানে গেলে জানতে পারবো কিছু। ঠিক আছে, চলো যাই। এরপর পারুল ও অজয় রাজপ্রাসাদে ঢুকলো। তারা দুজন খুব সাবধানে রাজপ্রাসাদের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ দুজন রাক্ষস দাসী খাবার হাতে নিয়ে কথা বলছিল। তখন অজয় ও পারুল ওদের কথা আড়ালে বসে শুনছিল। তাড়াতাড়ি চল, রাক্ষস দাদুর জন্য এই খাবারগুলো এখনই নিতে হবে। তবে ভয় হচ্ছে উনি আবার রেগে যান কিনা। আমরা দুজন তো আবার তার খাবারের অনেকটাই চুরি করে খেয়েছি। উনি সেটা বুঝতে পারলে তো আমাদের আবার সত্যি খবর আছে রে। আরে ধুর, তুই এত ভাবিস না। ওই বুড়ো তো চোখেই দেখে না, সে এটা বুঝতেই পারবে না। কিন্তু জানিস তো, তার তো অনেক জাদু ক্ষমতা। সে ধরতে পারলে সত্যি আমাদের আর নিস্তার থাকবে না। শোন, ধরা পড়লে আমরা পালিয়ে যাব। হ্যাঁ, পালিয়ে কোথায় যাবি? পুরো তো এই রাজ্যের সমস্ত জায়গা চেনে, কোথায় কি আছে সব জানে। আমরা পালিয়ে গেলেও বুড়ো ঠিকই আমাদের ধরে ফেলবে। তুই না অনেক বেশি চিন্তা করিস। চল তো এবার, চল। এরপর রাক্ষস দাসী দুটো সেই বৃদ্ধ রাক্ষস দাদুর ঘরে ঢুকে গেল। আর ওদের কথা শুনে পারুল তখন অজয়কে বলতে লাগলো, সেনাপতি মশাই, শুনেছ ওই ঘরে এক বৃদ্ধ দাদু থাকেন। সম্ভবত তিনি হচ্ছেন রানী মালিকার দাদু, আর তিনি এই রাক্ষস রাজ্যের সবকিছুই জানেন। তাহলে আমরা তো তার কাছ থেকে জেনে নিতে পারি আমার চাপা ভাইকে কোথায় রাখা হয়েছে। সেটা কি করে সম্ভব পারুল? তুমি কি করে তাকে এটা জিজ্ঞেস করবে? আর উনি সেটা জানলেও কি তোমাকে বলবে? একবার আমরা গিয়ে চেষ্টা করে দেখি না। কিভাবে পারুল? তুমি তার সামনে গিয়ে কি বলবে? আমি তাকে গিয়ে বলবো যে আমি তার নাতনি। আর উনি সেটা বিশ্বাস করবেন? তার কোনো নাতনি আছে কিনা সেটা তুমি কি করে জানবে? একবার এভাবে বলে দেখি, কাজ তো হতেও পারে। তুমি এতটা আত্মবিশ্বাস কি করে পাও পারুল? আমি জানি না পরে আবার কি থেকে কি হয়ে যায়। এত ভেবে লাভ কি? চলো একবার চেষ্টা করে দেখি। ঠিক আছে, চলো। তবে শোনো, তুমি লুকিয়ে থাকবে, আমি তার সামনে গিয়ে কথা বলবো। এরপর সেই দাসী দুটো চলে যাবার পর অজয় ও পারুল সেই রাক্ষস দাদুর ঘরে ঢুকলো। তারপর পারুল সেই রাক্ষস দাদুর সামনে গিয়ে বলতে লাগলো, দাদু। কে কে আমাকে দাদু বলে ডাকলো? আমি দাদু, তুমি আমাকে চিনতে পারছো না? না তো। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? পারুল যে কি করতে চাচ্ছে বুঝতে পারছি না। তুই কি আমার শঙ্খমালার মেয়ে নাকি রে? হ্যাঁ গো দাদু। তোর নামটা যেন কি বাচ্চা? তুমি কি আমার নামটা মনে করতে পারছো না?
কি করে মনে থাকবে বল? আমি এখন বুড়ো হয়ে গেছি যে। একবার মনে করার চেষ্টা করো দাদু। হ্যাঁ, মনে পড়েছে। তোর নাম মালতী না? যাক, তাহলে তুমি মনে করতে পেরেছো। কিন্তু তুই যে সত্যি আমার নাতনি, সেটা আমি বিশ্বাস করব কিভাবে? রাক্ষস দাদুর এই কথা শুনে পারুল তখন ভয় পেয়ে গেল। এখন কিভাবে প্রমাণ দেবে যে সে রাক্ষস দাদুর নাতনি? ঠিক তখন পারুল বলতে লাগলো, আমি তোমারই নাতনি, আর তুমি আমাকে বিশ্বাস করতে চাইছো না। তুই যখন খুব ছোট ছিলি তখন তোকে দেখেছিলাম। এখন তুই অনেক বড় হয়ে গেছিস, আর তাছাড়া আমি তো চোখে ভালো দেখি না। কিভাবে বিশ্বাস করব তুই আমারই নাতনি? তা তোমার মাঝে এখন এসব বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসলো শুনি? তোর মা তো রাগ করে চলে গেছিল। একটা মানুষকে ভালোবেসে সেই যে গেছে, তারপর কতটা বছর পেরিয়ে গেল, তবুও তোর মা আসলো না। আমি গিয়েছিলাম তোর মাকে ডাকতে, কিন্তু তোর মা সেই দিন আমার অনেক অনুরোধের পরেও আর ফিরে আসেনি। আর তোরাও কখনো আসলি না। আর এখন তুই আমার নাতনি সত্যি যে আসলি, সেটাই আমার বিশ্বাস হচ্ছে না। আর তাছাড়া তোর গা থেকে মানুষ মানুষ গন্ধ আসছে কেন রে? দাদুর এমন কথা শুনে এবার তো পারুল অনেক বেশি ভয় পেয়ে গেল। পারুল তখন মনে মনে বলতে লাগলো, দাদু তো আমাকে বেশ বিপদে ফেলে দিয়েছে, কিন্তু কিছু একটা বলে বিপদ থেকে বাঁচতেই হবে। এরপর পারুল রাক্ষস দাদুকে বলতে লাগলো, তুমি আমাকে এতটা সন্দেহ করছো? আমি তো তোমার শঙ্খমালার মেয়ে, আর তুমি তো সব জানো যে আমার বাবা একজন মানুষ। তাহলে আমার মাঝে মানুষের গন্ধ আসাটা কি স্বাভাবিক নয়? তা তো ঠিক। তুই তাহলে সত্যি আমার নাতনি? হ্যাঁ গো দাদু, আমি সত্যিই তোমার নাতনি। এরপর রাক্ষস দাদু খুব খুশি হলেন তার নাতনিকে পেয়ে। তারপর পারুল রাক্ষস দাদুকে বলতে লাগলো, দাদু, আমি তো তোমার কাছে এখানে লুকিয়ে এসেছি। তুমি আবার কাউকে বলো না যে আমি তোমার কাছে লুকিয়ে এসেছি। মা বলেছেন আমি যেন শুধু তোমার সাথেই দেখা করি, আর কারোর সাথে যেন দেখা না করি। এই সময় পারুল একটা বুদ্ধি বের করলো। পারুলের সাথে যেন অজয় নিশ্চিন্তে থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য তখন সে রাক্ষস দাদুকে বলতে লাগলো, দাদু ভাই, আমি যে তোমার কাছে এখানে এসেছি, এখানে আসতে সাহায্য করেছে আমার এক বন্ধু। ও না হলে আমি এতটা দূর আসতেই পারতাম না। তোর সেই বন্ধুটা কোথায়? এখানে নাকি? হ্যাঁ দাদু, তোমার ভয়ে আমি তাকে লুকিয়ে রেখেছি। সে কি মানুষ? হ্যাঁ দাদু। তুই জানিস না এখানে কোনো মানুষের স্থান নেই? দাদু, তুমি রাগ করো না, আমার বন্ধুটা তোমাকেও দেখতে চায়, এই বলেই এসেছে। ঠিক আছে, তাহলে নিয়ে আয়। আমি চাই ও আমার সাথে এখানে থাকুক। ঠিক আছে, নিয়ে আয় ওকে। এরপর পারুল অজয়কে ডাক দিল রাক্ষস দাদুর সামনে আসার জন্য। অজয় তখন ভয়ে ভয়ে রাক্ষস দাদুর সামনে গেল। তারপর পারুল, অজয় ও রাক্ষস দাদু অনেকটা সময় গল্প করে কাটালো। এরপর একটা পর্যায়ে পারুল সেই রাক্ষস দাদুকে বলতে লাগলো, দাদু, আমি না ফুল খুব ভালোবাসি। কি ফুল ভালোবাসিস দাদু ভাই? আমি চাপা ফুল খুব ভালোবাসি দাদু। তোমার এখানে কি চাপা ফুল আছে? তা আছে, কিন্তু সেই ফুল তো দেওয়া যাবে না দাদু ভাই। কেন দাদু, দেওয়া যাবে না কেন? ওখানে যাওয়া নিষেধ দাদু ভাই। তাই তুই অন্য যে কোনো ফুল নিতে পারিস, কিন্তু চাপা ফুল তো তোকে দেওয়া সম্ভব না দাদু ভাই। কিন্তু আমার যে চাপা ফুল চাই চাই দাদু, চাই চাই। বললাম তো সেটা কোনোভাবেই সম্ভব না। কেন দাদু? ওখানে একটা বিশেষ চাপা ফুলকে পাহারা দিয়ে রাখা হয়, আর সেই চাপা ফুল রেখেছে আমার আরেক দাদু ভাই মালেকা। তুই তো ওকে চিনিস না,
ও তোদের মতোই মানুষের রাজ্যে বাস করে। ও খুবই বদমেজাজি দাদু ভাই। ও এটা এখানে রেখে গেছে, কিন্তু আমি জানি না এই চাপা ফুল দিয়ে কি এমন রহস্য আছে যার জন্য মালেকা এটাকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে রেখেছে। ঠিক এই সময় দরজায় কড়া পড়ল। অজয় ও পারুল ভয় পেয়ে গেল। তখন রাক্ষস দাদু পারুল ও অজয়কে একটা বিশেষ স্থানে লুকিয়ে রাখলো। তারপর সে ভেতরে আসার জন্য বলতে লাগলো, কে করা নাড়ছে? আমি দাদু। তুই কে? দাদু, আমি মালেকা, তোমার নাতনি। এই কথা শুনে পারুল ও অজয় বেশ ভয় পেয়ে গেল। তবে পারুল ও অজয় এবার রানী মালেকার হাতে ধরা পড়ে যাবে।